রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি অবশেষে পদ হারাতে যাচ্ছেন এবং যেটি জানা যাচ্ছে যে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন, এটি তার বিরুদ্ধে অভিযোগ হিসাবে দেখানো হচ্ছে। আসলেই কি মানে আপনারা জানবেন শেখ হাসিনার সাথে কথা হয়েছে কিনা বা জানেন কিনা, আসলেই কি কথা হয়েছে? দেখুন, রাষ্ট্রপতি তিনি লন্ডনে গিয়ে কথা বলবেন কেন? তুমি যদি কথা বলার তার আগ্রহ থাকে এবং তুমি যদি মনে করেন কথা বলবেন, তিনি তো সেটা বঙ্গভবন থেকেও কথা বলতে পারেন। কারণ তিনি বিভিন্নভাবে তাকে হয়তো বিভিন্ন নজরদারিতে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাখা হচ্ছিল বা হয়তো রাখা হয়েছে। আমরা জানি তাকে কিভাবে তখন শপথ পড়ানো বা এই যে পট পরিবর্তনের পরে তার সঙ্গে যে আচরণগুলো করা হয়েছে এগুলো মনে করি খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তারপরেও এত লম্বা সময়ের মধ্যে তার যদি তিনি মনে করেন যে কথা বলবেন, সেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধু নয়, অন্য যে কোনো জায়গায় তিনি সেটা কথা বলতেই পারতেন। এবং দেখুন, এটা লন্ডনে গিয়েছেন এবং তিনি কথা বলেছেন, এই কথাগুলো বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা এসেছে, আমি মনে করি সেটা হয়তো কোনো জায়গা থেকে এটা ছড়ানো হচ্ছে। কারণ আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেন এবং সেই সময় রাষ্ট্রপতি হিসেবে যিনি থাকবেন তার ভূমিকা কি হবে বা কি হতে পারে, এই যে একটি অনিশ্চয়তা বা একটা ভীতি, সেই জায়গা থেকেও হয়তো তাকে সরানোর তারা প্রয়োজন মনে করেছেন। বা তারা মনে করেছেন যে তাহলে কি শেখ হাসিনার সাথে তার কথা হয়নি আসলে লন্ডন থেকে? এটা আসলে নিশ্চিত করে বলা মুশকিল, কারণ এটা নিশ্চয়ই তাদের দুইজন কাউকেই সেটা জিজ্ঞেস করা যাবে না। কিন্তু এই যে দীর্ঘ প্রায় ২ বছর সময় হলো, ২ বছরই হলো, মানে আওয়ামী লীগের পতনের পরে ২ বছর, এই সময়ের মধ্যে কি কথা হয়েছে রাষ্ট্রপতির সাথে, আওয়ামী লীগের সভানেত্রীর বা কোনো পর্যায়ের নেতার? আমি তো মনে করি তার সঙ্গে যোগাযোগ ছিল, কোনোভাবে না কোনোভাবে সেই যোগাযোগটা ছিল। এবং কথাবার্তা যে হয়নি সেটা বলতেই হবে যে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। আচ্ছা, তো এই যে আপনি বলছেন যে কোনো জায়গা থেকে ছড়ানো হচ্ছে, আপনার কি মনে হয় কোথা থেকে আসলে বা কারা মানে এটি ছড়াতে পারে বা ছড়ানোর উদ্দেশ্য কি? আমি তো মনে করি এটা বিএনপি তারা তাকে রেখে তাদের যে ফায়দা বা তারা যা যা মনে করেছেন, তাদের হয়তো তাদের সেই প্রয়োজনটা শেষ হয়ে গিয়েছে, বা তারা হয়তো রাষ্ট্রপতির কাছ থেকে হয়তো তারা মনে করছেন যে তাদের আর কিছু পাওয়ার নেই এবং তিনি থাকলে সেটা তাদের জন্য একটা ক্ষতির কারণ হতে পারে, এই আশঙ্কার থেকে তারা সরিয়ে দিচ্ছেন। এবং শুধু যে রাষ্ট্র মানে বিএনপি যেটা মনে করতে পারে বলে আপনার কি মনে হয়, কি ক্ষতির কারণ হতে পারেন রাষ্ট্রপতি? কারণ রাষ্ট্রপতি তো খুব অবগত, মানে মানে কি বলে, অনুগত হিসেবেই কাজ করছেন, হ্যাঁ বলে মনে হয় বা দৃশ্যমান হয়। দেখুন, বাংলাদেশ সরকার হলো যেহেতু সংসদীয় সরকার, রাষ্ট্রপতি সাংবিধানিক পদ বটে কিন্তু অনেকটাই অলংকারিক। তো এই কারণে তিনি এখন যে দায়িত্ব পালন করেছেন বা যেটা করেছেন, আমি আগেই বলেছি যে বঙ্গবন্ধু কন্যা বা আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পরে তার পাশে আমরা যেভাবে আমরা দেখেছি তিন বাহিনীর প্রধানরা গিয়েছেন এবং তার পাশে দাঁড়িয়ে তাকে দিয়ে যে ঘোষণাগুলো দেওয়ানো হয়েছে, তো এই পরিপ্রেক্ষিতে আবার যে এই ধরনের একটা পরিস্থিতি বা উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে না। আপনি একটা জিনিস দেখুন, সরকার পরিবর্তনের পরে ৩টা পদ কিন্তু গুরুত্বপূর্ণ ছিল: রাষ্ট্রপতির পদ, প্রধান বিচারপতির পদ, স্পিকারের পদ। স্পিকারের বিষয়টা আপনারা জানেন কি হয়েছে না হয়েছে, এটা তো লুকানোর কিছু নেই। প্রধান বিচারপতিকে মব করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো। এবং এই যে আপনার জুলাই আগস্টের সেই আন্দোলনে সরকারের ভূমিকা কি ছিল, পুলিশ প্রশাসনের র্যাবের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে আমরা অনেক দীর্ঘ আলোচনা করতে পারি। কিন্তু যে প্রক্রিয়ায় সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নতুন সরকার এসেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সেটা পুরোটাই কিন্তু অসাংবিধানিক এবং বেআইনি ভাবে হয়েছে। যেহেতু বেআইনি ভাবে এই বিষয়গুলো হয়েছে, আগামী দিনেও এই যে পরিস্থিতি
অন্যরকম হবে না, এই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। কারণ জুলাইয়ের প্রথম সপ্তাহে সরকার পরিবর্তনের বা এইভাবে যে আন্দোলনটা হঠাৎ করে আহ, এই সহিংসতা এবং সেই জঙ্গি যেভাবে তৎপরতা, সেটা যে এমন একটা পর্যায়ে যাবে সেটা নিশ্চয়ই জুলাইয়ের প্রথম সপ্তাহে কেউ ধারণা করতে পারেননি। তো মানে এই যে বাংলাদেশে যে প্রক্রিয়াটা আপনি যেটি বলছেন অসাংবিধানিক, এটি অবশ্য সাংবিধানিক বলে যারা জুলাইয়ের পক্ষের আন্দোলনকারী ছিল তারাও দাবি করে না যে এই অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়াটা সেটি খুব সাংবিধানিক, ফলে তারা সংবিধানটাকেই মানে আহ, পুরোপুরি সংস্কার করা, বাতিল করা, সেটির পক্ষে কথা বলে। কিন্তু আমি আপনার কাছে একটু এটা জানতে চাই, আপনি বলছিলেন রাষ্ট্রপতির ভূমিকার কথা। হ্যাঁ, আমরা দেখেছি যে তিন বাহিনীর প্রধান কিভাবে তার পিছনে দাঁড়িয়েছিলেন এবং তিনি মানে ঘোষণা দিয়েছেন, তারপর শপথ পড়িয়েছেন, তার ভূমিকাগুলো অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। কিন্তু তিনি তো মূলত আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা, একদম যদি বলি শেখ হাসিনার নিয়োগ করা তিনি রাষ্ট্রপতি, এবং তিনি ছাত্রলীগ করা একজন ব্যক্তি, যিনি নিজেই বলেছেন, এবং প্রচণ্ড রকমের শেখ হাসিনার অনুগত ছিলেন। শেখ হাসিনার পায়ে ধরে সালাম করার সেই ছবিও তার খুব এসেছিল। পরবর্তীতে তো ওই অবস্থান দেখলাম, কিন্তু তারপরে যখন বিএনপি সরকার আসলো তখন তো লিখিত বক্তব্যে আওয়ামী সরকারকে ফ্যাসিস্ট, স্বৈরাচার ইত্যাদি বলেছেনই। সেটি না হয় লিখিত বক্তব্য, কিন্তু এমনকি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলছেন যে মানে যেখানে আগে তিনি বলেছিলেন বেগম জিয়া, মানে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে বেগম জিয়া, তাদের আমলে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে বলে তিনি ঘোষণায় বলছিলেন, তার ভাষণে বলছিলেন, সেখান থেকে এসে তারেক রহমানের ভূয়সী প্রশংসা করছেন, কিভাবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন সেটা নিয়ে তার মুগ্ধতার কথা বলছেন, একদম গদগদ প্রশংসা আর কি যাকে বলে, সেটা দেখাচ্ছেন। আসল চেহারা কোনটা রাষ্ট্রপতির? আপনাদের সময় যেটা দেখতাম সেটা, নাকি বর্তমান সময় যেটা দেখলাম সেটা? অন্তর্বর্তীকালীন সময় না হয় তাকে বাধ্য করে করানো হয়েছে। আহ, দেখুন শারমিন, আপনি যে কথাগুলো বলেছেন আপনার প্রত্যেকটি কথার সঙ্গে দ্বিমত করার কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু এই জায়গায় যে কোনো মানুষ বা ব্যক্তি তিনি কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ করবেন, অনেক সময় সেটা নীতি নৈতিকতা সাহসিকতা সেটা প্রদর্শন করতে পারেন না। আমি মনে করি বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাকে সম্বোধন করতে পারি। তিনি এই পদটির প্রতি অসম্মান করেছেন, আমি শুধু এটুকুই বলতে পারি। আচ্ছা, তিনি এই পদটির প্রতি অসম্মান করেছেন, কিন্তু আসলে কোনটি তার আসল চেহারা সেটি আপনিও স্পষ্ট নন। দেখুন, আহ, আমি তো বললাম যে তিনি, কারণ আপনি কখনোই দ্বিচারিতা করতে পারেন না, এটা যে কোনো ভাবে নীতি নৈতিকতার বাইরে। হুম। তিনি তার দীর্ঘ রাজনৈতিক তার যে আহ, ইতিহাস আমরা জানি। পরবর্তীতে তিনি দুদকের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন, তারপরে রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পেয়েছেন। তো এখন পর্যন্ত তার যে ভূমিকা, সংবিধান তো সবার জন্যই সমান। সংবিধান যেভাবে রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, একজন সংসদ সদস্যের জন্য, সাধারণ নাগরিকের জন্য, সেনাবাহিনীর জন্য, সকলের জন্যই সমান। এবং সংবিধান, আপনি আপনার কিছুক্ষণ আগে একটি মন্তব্য করেছিলেন যে যারা সেই জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে ছিল তারা সংবিধান মানেন না। হ্যাঁ, তারা তো শুধু সংবিধান কেন, তারা স্বাধীনতাও তো মানেন না। স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা মানেন না। যা মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছিল যে সংখ্যা, সেগুলোকে তারা মানেন না। জাতীয় সঙ্গীতের প্রতি তারা সম্মান প্রদর্শন করেন না। তারা তো অনেক কিছুই মানেন না, এখনো মানছেন না, ভবিষ্যতেও তারা মানবেন না। তো এটা, এই যে যারা না মানেন এবং এই যে রাষ্ট্রপতির যে আচরণ, এটা আমি মনে করি সংবিধানের প্রতি, সংবিধানকে রক্ষা করার জন্য সাংবিধানিক যে পদগুলো, যে দায়িত্ব অর্পণ করা হয়, সংবিধান তাদেরকে যে দায়িত্বটা অর্পণ করে বা জাতির যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। জি। এইটা অবশ্য পুরনো কথা, কিন্তু আপনি যেহেতু ব্যর্থতার কথা বলছেন, সংবিধানের মোড়কে আপনারাও কি জনগণের ভোটাধিকার মানে থেকে বঞ্চিত করা, বা জনগণের ভোটাধিকার যেটি আসলে সাংবিধানিক তাদের অধিকার, সেখান থেকে আপনারা মানে সেই সাংবিধানিক সেই জায়গাটি অক্ষুণ্ণ রাখতে আপনারাও কি ব্যর্থ হন নাই? বা আপনারা কি আসলে সেটিকে ভুলণ্ঠিত করেন নাই? আমরা তো, দেখুন, দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা, তার কথাই যদি আমি এখানে উচ্চারণ করি, তিনি তো বলেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল। আমাদের ভুলভ্রান্তি ছিল না আমরা সেটা বলছি না, কিন্তু আমি যদি একটা ভুল করে থাকি, আপনাকেও আবার সেই ভুল পুনরাবৃত্তি করে
করতে হবে, এই ধরনের তো কোনো কথা কি জাতি মেনে নিবে, বা এটা কি খুব ভালো হবে? আচ্ছা, তো তাহলে আমরা যদি প্রথম ভুল অংশ, করেও আপনার কথার প্রথম অংশটুকুতে থাকি। আপনারা কি এটা মেনে নেন যে আপনারা ভুল করেছেন? হ্যাঁ, আমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম। আমাদের এই দেশের অর্থ সামাজিক অবস্থা দেখুন 2006-7 কোথায় ছিল, 2024-25 মানে 25 তো না, 23-24 কোথায় এসে দাঁড়িয়েছিল। তো আমাদের অনেকগুলো ভালো কাজ ছিল, এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে আমাদের কিছু ভুল ভ্রান্তি তো নিশ্চয়ই ছিল, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়। আচ্ছা, এটা কি ভুল? মানে মানুষ মাত্রই ভুলের মতো একটা ভুল, সাধারণ ভুল? মানে মানুষকে মানে এক টার্মের পর আরেক টার্ম, তারপরে আরেক টার্ম, এরকম তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এটা কি একটা সাধারণ মানুষ মাত্রই ভুল? না, আপনি দেখুন, আমি খুব স্পষ্ট ভাবেই কথা বলি। আপনি আহ, কি একটার পর একটা কোনটার কথা বলবেন? আপনি 2008-এর নির্বাচন, 2014-এর নির্বাচন, 18-র নির্বাচন, 24-এর নির্বাচন, আপনি তো এক কাতারে নিলে হবে না। না। এই যে ইউনূস সাহেব যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন, দেখুন বঙ্গবন্ধু কন্যার সবচেয়ে বড় যে ইমেজ এবং তার সবচেয়ে বড় যে অর্জনটা ছিল, তিনি দেশে ফিরে এসে মানুষের রাজনৈতিক অধিকার এবং ভোটাধিকার এই আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছেন, এবং তিনি সফল হুম। হয়েছেন। তো এই জায়গায় তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য নিঃসন্দেহে যারা তার ভাবমূর্তি নষ্ট করার জন্য নির্বাচনে বিভিন্ন অনিয়ম করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ক্ষমতায় ছিলাম, আমরা এই দায় এড়াতে পারি না, এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু দেখুন, নেত্রীর ইমেজকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করেছে, এবং তারা ধীরে ধীরে সেই প্লটটা তৈরি করেছে, সেই প্লটটা কি শুধু 18 বা 14, সেটা কিন্তু বিডিআর মিউটিনির মতো যে ঘটনাটা নৃশংস ঘটনা, এই ঘটনার আগে থেকেই কিন্তু বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তে এই ঘটনা, এটা কি শুধু বিডিআর এর জওয়ানদের দ্বারা সংগঠিত হয়েছে? তারা কি এতই সাহসী ছিল যে বিডিআর এর অফিসারদেরকে হত্যা করবে, তাদের পরিবারকে নির্যাতন করবে? এবং আপনি দেখুন, সেই সময় সেই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, দোষী সাব্যস্ত হয়েছিল, তাদেরকে বিএনপি ক্ষমতায় এসে ইউনিয়স অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদেরকে একে একে সকলকে কিন্তু জেল থেকে ছেড়ে দিল। শুধু কি জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? আজকে এই যে বিচারহীনতার সংস্কৃতি এবং এই সব কিছুকে কিন্তু আপনি একই ফ্রেমে দেখতে হবে। আপনি যদি বিচ্ছিন্ন করে এক একটা ঘটনাকে দেখেন, এই এক একটা ঘটনা সঙ্গে আরেকটার কিন্তু একদম সম্পূর্ণ যোগসূত্র হ্যাঁ, আছে। এই যে আপনি আপনি দেখুন, একটু 14 বিডিআর থেকে বিদ্রোহের দিকে তাদেরকে চলে গেলেন। দেশি বিদেশি পক্ষ জড়িত বলে, বিদেশি কারা জড়িত? বিদেশি, এটা এই যে বিদেশি কারা জড়িত, সেটা তো বিদেশি গণমাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা কিন্তু দেশে দেশে কারা জাতীয়তাবাদী শক্তিগুলোকে ধ্বংস করতে চায়, কারা বিভিন্ন মহাদেশে জাতীয়তাবাদী জনপ্রিয় নেতাদেরকে বা যারা তার দেশের জনগণের অধিকার নিয়ে কথা বলেন, তাদেরকে কিভাবে হত্যা করতে চায়, নির্বাসনে দিতে চায়, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায়, এবং তাদের পছন্দের পাপেট গভর্নমেন্ট নিয়ে আসতে চায় ইউনুস মার্কা, এটা কিন্তু সবাই জানে না, এই আসলে বিশ্বে। বিডিআর বিদ্রোহের সাথে বিদেশি শক্তি কারা, সেটি আসলে যদি আপনি স্পষ্ট করেন, সবাই জানার মধ্যেও একটু স্পষ্ট হয়ে যায় আসলে কারা তারা। আপনার মানে বিশ্লেষণ দেখুন, বা আপনার চিলিতে জানা কি? কারা ঘটনাটি ঘটিয়েছিল, ইন্দোনেশিয়ায় যে হাজার হাজার কমিউনিস্টদেরকে হত্যা করা হলো, কারা হত্যা করেছে? বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? আপনার লিবিয়ার গাদ্দাফিকে কারা হত্যা করেছে? সাদ্দামকে কারা হত্যা করেছে? ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কারা তুলে নিয়েছে? ইরানের এই যে একের পর এক তাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, কারা হত্যা তার করেছে? মানে আপনি এগুলো তো সবার কাছে যুক্তরাষ্ট্রের কথা পরিষ্কার। বলছেন। আপনি যুক্তরাষ্ট্রের কথা বলছেন। মানে বিডিআর বিদ্রোহ থেকে সেখানেও যুক্তরাষ্ট্রের ভূমিকা, মার্কিনীদের ভূমিকা। নিশ্চয়ই, আমরা সেটা হয়তো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু এই প্লট গুলো তৈরি করা হয়েছে, কারা তৈরি করেছে, কারা অর্থায়ন করেছে? মার্কিনীরা নিজেরাই তো বলেছে যে তারা বাংলাদেশে রেজিম পরিবর্তনের জন্য অর্থ দিয়েছে।
কিন্তু ট্রাম্প নিজে বলেছেন আবার এই টাকাটা কার কাছে সাবেক গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাক্ষাৎকারে যে লিখিত সাক্ষাৎগুলো দিচ্ছিলেন সাউথ চায়না মর্নিং পোস্ট বা রাশিয়ার কোনো গণমাধ্যমে দেওয়াও একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মার্কিনীদের ভূমিকার ব্যাপারে তিনি সেইখানে তিনি ডিনাই করছেন, যেখানে তিনি আগে বলতেন যে মার্কিনীরা চায় নাই বলেই তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই বা তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, সেখানে তিনি কিন্তু বলছেন যে এরকম কোনো প্রমাণ নাই যে মার্কিনীরা ভূমিকা রেখেছে বা মার্কিনীদের না, হাত ছিল। আমিও তো বলেছি যে আমাকে যদি আপনি বলেন এই ঘটনাগুলোর সঙ্গে তো প্রমাণ থাকে না, কেউ কোনো অপকর্ম করলে সেটা কি প্রমাণ রেখে করে? অবশ্যই, এটা মানে শেখ ধারণা হাসিনা করা তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে প্রমাণ না থাকলে কি তিনি এমনি এমনি বলছেন হাওয়ার উপর ভেসে? নিশ্চয়ই তার কাছে কোনো একটা কিছু এসেছিল যেটা আসলে যেটারই বহিঃপ্রকাশ তিনি বলেছেন ক্ষমতা ছাড়ার মানে ক্ষমতাচ্যুত হবার আগে পরে। দেখুন, আমাদের আজকে তেল গ্যাস কার কাছে গেল? আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দেশে তো সেই আন্দোলনের সময় বলা হয়েছিল, কৌটার কথা বলা হয়েছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলা হয়েছিল, কিন্তু 5ই অগাস্টেই তো 32 নম্বরে গিয়ে আক্রমণ করা হলো, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হলো, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি স্তম্ভে আঘাত করা হলো। তো এই যে বিষয়গুলো আপনি দেখুন, এইখানে আজকে আমাদের দেশে যে চুক্তিটা হলো আমেরিকার সঙ্গে, এই চুক্তিতে বাংলাদেশের কোন স্বার্থটা সংরক্ষিত হয়েছে? সেটা কৃষক হোক, শিল্পপতি হোক, সাধারণ মানুষ বা ভোক্তা হোক, প্রত্যেকেই কিন্তু আজকে একটা ঝুঁকির মধ্যে পড়েছেন। ওষুধ শিল্প বলেন, গার্মেন্টস বলেন, এমনকি আপনি যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আপনার অসাংবিধানিক, বেআইনি ভাবে, অমানবিক ভাবে দেশের মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে আপনারা যত অপকর্ম করেছেন, সব অপকর্ম থেকে প্রথমে তো ইন্ডেমনিটি দিয়েছেন সেই সমস্ত জঙ্গিদেরকে যারা সাধারণ মানুষকে হত্যা করেছে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, পুলিশকে হত্যা করেছে, জ্বালিয়ে মেরেছে, 450 থানা থেকে অস্ত্র লুট করে নিয়েছে, তাদেরকে ইন্ডেমনিটি দিলেন এবং নিজের ইন্ডেমনিটির জন্য যে চুক্তিটি করলেন, সেই চুক্তি করার পরে বাংলাদেশের ব্যবসায়ী বা সাধারণ মানুষের কোন কাজে আসলো? আপনি সেই সময় বলেছিলেন, এই আসিফ নজরুলদের মতো আরো অনেকেই বলেছিলেন যে ভারতের আধিপত্য, ভারতের 26 লক্ষ মানুষ কাজ করে, ভারতের সঙ্গে বিভিন্ন গোলামী চুক্তি হয়েছে। 2 বছর ইউনূসের সেই মবের সময়টা গেল, বিএনপি এখন ক্ষমতায় আছে, তারা কি কোনো একটা চুক্তির কোনো একটি ক্লজ, একটি লাইন, একটি শব্দ দেখাতে পেরেছে? আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করেছেন, কোনো কাজ করেছেন? আজকে আপনার কিছু খুব পার্বত্য যে খোলাসা চট্টগ্রাম, করেছে সেটা আসলে হয় নাই, কিন্তু আপনার যে অবস্থানটা যে মার্কিন দোষারোপ একটা জায়গা আছে, আমি এখান থেকে আসলে পরে প্রশ্নটা একটু তুলে রাখছি কারণ আগের অংশটাই শেষ হয়নি, যেটি যে শেখ হাসিনা ফেরার যে বার্তা দিচ্ছেন, মার্কিনেরা চায় নাই বলেই বা আমেরিকা চায় নাই বলেই তাকে পদচ্যুত হতে হয়েছে, এখন আমেরিকাকেই দোষারোপ করে বা আমেরিকা না চাইলে আপনারা ফিরতে পারবেন কিনা সেই প্রশ্নটা একটু পরের জন্য তুলে রাখলাম, কিন্তু কথা হচ্ছিল যে রাষ্ট্রপতির এখন পদচ্যুত হওয়ার ব্যাপারটা আসছে। আপনি বলছিলেন 3টা গুরুত্বপূর্ণ পোস্ট, আরও একটা গুরুত্বপূর্ণ পোস্ট সাংবিধানিক না হলেও সেনাপ্রধান, তিনি এবং রাষ্ট্রপতি তারা বহাল থেকে গেলেন আপনাদের ক্ষমতা হারানোর পরেও। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা সাক্ষাৎকারে একটা ভার্চুয়াল বৈঠকে তিনি বলছিলেন যে যে যারা আসলে বলছিলেন যে একবার যারা বিট্রে করে তারা সবসময় বিট্রে করে, শেখ হাসিনার দূরদর্শিতা নিয়েও প্রশ্ন করছিলেন, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান নিয়োগের ব্যাপারে তিনি প্রশ্ন করছিলেন এবং তাদেরকে নিয়ে নতুন রণকৌশল সাজালে সেটা কখনো সফল হবে না, এরকম বক্তব্য দিচ্ছিলেন। এই যে নতুন রণকৌশল সাজালে সফল হবে না, এই বার্তাটা বা এই সাবধান বাণীটা কেন দিচ্ছেন? এরকম কি কোনো রণকৌশল সাজানো হচ্ছে আসলে যেখানে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আছেন? দেখুন, কাদের ভাই প্রথমে যে কথাটি বলেছেন, যিনি কমিটমেন্ট থেকে সরে যান, যে কোনো সময় যে কোনো কারোর সঙ্গেই তিনি সরে যেতে পারেন। তিনি রাষ্ট্রপতি হতে পারেন, সেনাপ্রধান হতে পারেন, যেই হন না, যে ব্যক্তি তার নীতি নৈতিকতা থাকে না এবং সে কমিটমেন্টের মধ্যে থাকে না, সে যে কারো সঙ্গে সে কথার বরখেলাপ করতে পারে। এই পর্যন্ত তো আমি তার সঙ্গে একমত। এবং দেখুন, সেনাপ্রধান তো সাংবিধানিক, আমি যেহেতু 3টি সাংবিধানিক পদের কথা বলেছি এই কারণে তার কথা উল্লেখ করিনি। রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে তারা যদি রাষ্ট্রপতিকে নিয়ে অস্বস্তিতে থাকেন,
সেনাপ্রধানকে নিয়েও খুব স্বস্তিতে থাকার কিন্তু সুযোগ আছে বলে মনে করি না। তারা মনে করবেন যে আগের সরকার তাকে নিয়োগ দিয়েছিল, তাদের নিউট্রাল ভূমিকা বা তারা যখন তাদের যে পরবর্তীতে যে তাদের ভূমিকাটা ছিল, সেই কারণেই তো ষড়যন্ত্রকারীরা বা আন্দোলনকারীরা বা জঙ্গিরা সেই সময় সফল হয়েছে। তো এখন যে আবার আরো এই ধরনের কিছু হবে না, এই নিশ্চয়তা, এই গ্যারান্টি নিশ্চয়ই কেউ দিতে পারে না। এবং যিনি একসময় কথার বরখেলাপ করেন, তিনি তো বারে বারে করতেই পারেন। হুম। কিন্তু ওই যে মানে ওই প্রশ্নটাই যে রণকৌশল কি সাজানো হচ্ছে আপনাদের এমন না, কিছু রণকৌশল দেখুন, রাষ্ট্রপতি বা সেনাপ্রধানকে আওয়ামী লীগের মতো একটি দল তার সাধারণ নেতাকর্মী, তার দলীয় কর্মী সমর্থকের উপর নির্ভর করেই রণকৌশল সাজায়। এই জায়গায় প্রশাসন কোনো বিশেষ বাহিনী বা বিশেষ কোনো দেশি বিদেশি সংস্থার প্রতি বা শক্তির প্রতি যে সহযোগিতা নিয়ে বা তাদের ভরসায় করে যাবে, এটা কিন্তু আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়, সেই পাকিস্তানের সময়ও তকমা দেওয়া হয়েছে, বাংলাদেশ স্বাধীন করার পরেও বা এখন পর্যন্ত এই কথাগুলো বলা হয়। কিন্তু এগুলো যে শুধু কথামালা বা রাজনীতির জন্য বা বিরোধিতার জন্য বিরোধিতা, সেগুলো কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিমত্তার উপর দিয়েই তারা অতীতেও এদেশের মানুষের জন্য কাজ করেছে, এখনো করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। জি, মানে এই নিজস্ব শক্তিমত্তার মধ্যে তো তার নিয়োগও আসলে আছে। মানে যাদেরকে নিয়োগ করা হয়েছে, যেমন রাষ্ট্রপতি তো সরাসরি ছাত্রলীগ করা মানুষই বলে তিনিই বলেছেন। একটু এটাও জিজ্ঞাসা করি, সেনাপ্রধানের সাথেও কি কোনো যোগাযোগ হয়েছে পরবর্তীতে? তিনি শেখ হাসিনার মনে আত্মীয়ও হয় না। বটে। হ্যাঁ। না, দেখুন, বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। আপনি আহ, অনেকের সঙ্গেই অনেকের যোগাযোগ থাকতেই পারে, এবং এই দেশে ছাত্রলীগ করেন নাই হুম। এমন আহ, মানে বিপুল সংখ্যক মানুষ, যেখানে দেশের, আমি বলবো না অর্ধেক মানুষ, আপনি, এটা তো আমরা স্বীকার করি, 40 থেকে 45% মানুষ আওয়ামী লীগের প্রতি তাদের আস্থা বা সমর্থন বা আদর্শিক ভাবে আছে। তো এই জায়গায় আপনি কি দাঁড়াচ্ছে, প্রতি 2 জনের মধ্যে বা 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ। তো এই জায়গায় আজকেও তো মনে করেন যে প্রায় মনে হয় 17 জন পুলিশ অফিসারকে অবসরে পাঠানো হয়েছে, প্রতিদিনই তো পাঠানো হচ্ছে। প্রশাসনের যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাদেরকে পাঠানো হচ্ছে। তো এটা কি শুধু ছাত্রলীগ করার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে? তো এভাবে যদি করতে হয়, তাহলে দেশের অর্ধেক মানুষকেই তো আপনার চাকরি বাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে। এই কাজগুলো তো হচ্ছে। আচ্ছা, আপনি একটু এটা বলেন, মানে আমাদেরকে, শেখ হাসিনা ফেরার ঘোষণা দিচ্ছেন ডিসেম্বরে এবং নেতা-কর্মীরা সহ তিনি ফিরবেন বলে বলছেন। অবশ্য আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তিনি বলছেন কিছু কথা জাহেরে, কিছু কথা থাকে বাতেনে। মানে কিছু কথা প্রকাশ্যে বা দৃশ্যমান, কিছু কথা অপ্রকাশ্যে বা অদৃশ্য অবস্থায় থাকে বলে তিনি বলছেন। সব কথা বলা যাবে না। সব না হয় নাই বললেন, কিন্তু আপনাদের এই যে রণকৌশল সাজানোর বিষয়টা, সেটা আসলে কেমন? কি প্রক্রিয়ায় তিনি আসলে দেশে ফিরবেন? দেখুন, প্রথমত তিনি দেশে ফিরবেন কারণ তাকে তো, এই দেশ তার দেশ, এই দেশে তার নারীর টান, এই দেশের মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা আছে, সেই কারণে তিনি ফিরবেন। এবং তিনি যে ভারতে গিয়েছেন, তিনি কি নিচে গিয়েছেন, তিনি কি নিজে হেলিকপ্টার চালিয়েছিলেন, তিনি কি প্লেনে তিনি চালিয়েছিলেন? হুম। সেই সময় যারা দায়িত্বে ছিলেন বিমান বাহিনীর, সেই সময় সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন, তারা তো এখনো আছেন। এই যে তাকে যেভাবে গণভবন থেকে হুম। তাকে সামরিক হেলিকপ্টারে করে এবং পরবর্তীতে সামরিক বিমানে করে তাকে দেশের বাইরে নিরাপত্তার কথা বলে তারা দিয়ে রেখে আসলেন, সেই সমস্ত অফিসাররা তো বহাল আছেন। তারা কার নির্দেশে সেই কাজটা করেছেন? এখন কার বঙ্গবন্ধু নির্দেশে কন্যা করেছেন? ফিরে মানে আস শেখ হাসিনা তো নিজেই ভারতকে অনুরোধ করেছিলেন যে তাকে মানে তিনি যাবেন সেই বিষয়টি, এবং এই বিষয়টি সংসদে বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। দেখুন, এটা কিন্তু একটি সামরিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে তারপরে তার সম্মতিতে সেটা করা হয়েছে, কিন্তু সেই প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু সেই সময় পুরোপুরি সামরিক বাহিনী জড়িত ছিলেন। হুম। এটা কিন্তু খুব পরিষ্কার। তাকে যখন তার সম্মতির কথা জানতে চাওয়া হয়েছে, তখন তিনি তো, তাকে যখন সেই প্রক্রিয়ার মধ্যে রেখে দেওয়া হয়েছে বা সেই করার জন্য বাধ্য করা হয়েছে, তখন তিনি সম্মতি জানিয়েছেন। তো এই অ্যারেঞ্জমেন্টটা কারা করেছে? নিশ্চয়ই তিনি করেননি। হুম। আজকে
তিনি ফিরে আসার কথা মানে যেটা তিনি অনুরোধ বলেছেন, করেছেন, তিনি তিনি সম্মতি দিয়েছেন। আর তো অ্যারেঞ্জমেন্ট তো কখনোই একদম নির্বাহী প্রধান সে মানে প্রধানমন্ত্রী তো আর অ্যারেঞ্জমেন্ট করবেন না। করবে তো নিশ্চয়ই অধীনস্থ কেউই। হ্যাঁ, হুম, তারাই তো সেই প্রক্রিয়াটা করেছে এবং তাকে বলেছে যে আপনি, কারণ তার কথাই তো তারা সম্মতি জানাবে, কারণ তারা তো অন্য কারো কথা শুনবে না বা অন্য কারো কথা বিশ্বাস করবে না। সেই কারণেই তাকে দিয়ে তখন বলানো হয়েছে যে আপনি বলুন। হয়তো এভাবেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, কারণ সেই বিষয়গুলো তো আমরা এখনো হয়তো পুরোপুরি জানি না। একটা সময় নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো আমাদের সবার কাছে পরিষ্কার হবে, কারণ সেই সময়ের ঘটনাগুলো, গণভবনে কি ঘটেছিল, হুম। অন্যান্য জায়গায় যে ক্ষমতার কেন্দ্রগুলো সেখানে কি ঘটেছিল বা কিভাবে সেই প্রক্রিয়াগুলো হয়েছিল, কারা উত্তরা থেকে মিছিলগুলো আসার জন্য উৎসাহিত করেছিল, ঢাকায় ঢুকার বিভিন্ন পয়েন্টগুলো কারা খুলে দিয়েছিল, কেন খুলে দিয়েছিল, পুলিশকে কারা দায়িত্ব পালন থেকে সরিয়ে দিয়েছিল, সেই বিষয়গুলো নিশ্চয়ই একসময় খুব পরিষ্কার ভাবেই হুম। সামনে আসবে। এখন ধরেন যতটুকু এখন পরিষ্কার হয় সেটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে বক্তব্য যে শেখ হাসিনা অনুরোধ করেছেন এবং শর্ট সময়ের মধ্যেই তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তারা অনুমতি দিয়েছেন, এরকম একটা বিষয় এতটুকু পাওয়া যায় ভারতের পক্ষ থেকে। আর ধরেন 4 আগস্ট রাতে শেখ হাসিনার সাথে ডক্টর হাসান মাহমুদ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর যে কথোপকথন, তখনও শেখ হাসিনাকে বলতে শোনা যায় এই দেশে আর না। তিনি এরকম একটা কথা বলছিলেন, মানে পুরো কথোপকথনের একটা অংশ আমি বললাম। ফলে মানে দেশ যে ছাড়বেন এটি তো মোটামুটি মনে হয় সেই কথোপকথন বা পরের না অনুমতির শারমিন, অপেক্ষায় দেখুন, আছে। কোনো বাক্যাংশের একটা লাইন দিয়ে আসলে পুরো অর্থ বের করার কোনো হুম, সুযোগ নেই। এটা কোনো সুযোগ নেই। এটা আমি বলছি না যে জামাতের নেতৃবৃন্দ যেভাবে বলেন যে বিভিন্ন অঘটনের পরে এআই দিয়ে করা, আমি এআই এর কথা বলবো না। হ্যাঁ, কিন্তু আপনি যখন পুরো একটা বাক্য বা তার আগে পরে আরো অনেক হয়তো কথা থাকে, তো একটা নির্দিষ্ট বাক্যকে বা শব্দকে ধরে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা। মানে এআই দিয়ে করা এটা কিন্তু আপনারাও বলেছিলেন। ধরেন লেথাল ওয়েপন ব্যবহারের যে নির্দেশনা, ১ম এ বলা হলো এআই দিয়ে, তারপরে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী যখন সাক্ষাৎকার দিলেন তিনি বললেন টেকেন আউট অফ কনটেক্সট। মানে ১ম এ ছিল এআই কিন্তু ছিল আওয়ামী লীগের অবস্থান। তারপরে শুনলাম টেকেন আউট অফ কনটেক্সট, ওদিকে সজীব অজয় জয় বললেন এটা নাকি ওই যে হলি আর্টিজানের সময় দেওয়া ঘোষণা। মানে অনেক রকম অবস্থান আপনাদের পক্ষ থেকেও আসছে। কিন্তু আপনি বলছেন যে পুরো বাক্যটা না শোনা। পুরো বাক্যটা ছিল এরকম যে তিনি বলছিলেন যে আমি কিন্তু ঠিক করেছিলাম আজকে যাব, মানে 4 আগস্টের কথা শেখ হাসিনা বলছেন যে আমি কিন্তু ঠিক করেছিলাম আজকে যাব রাষ্ট্রপতির কাছে। আহ, আর সব কিছু লিখে ঠিক করে রেখেছিলেন তিনি বলে বলছেন, এবং এভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না। তখন অন্যদিক থেকে হাসান মাহমুদ বলছেন ইমার্জেন্সি দিয়ে দেন। তখন তিনি বলছেন লাভ নেই, অতটুকুই তো করবে, মানে কারফিউ এবং তারপরের কথা বলছেন যে অতটুকুই তো করবে, আমি কিন্তু থাকবো না, এ দেশে আর না। আহ, তারপরে তিনি বলছেন যে নেতাকর্মীদের যেভাবে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মানে সেই প্রেক্ষাপটের কথাও বলছেন যে, কিন্তু এই হচ্ছে তার কথোপকথনের কথা, সেই 4ই আগস্টের রাতের কথা, যেটি আসলে আপনি বলছেন যে শুধুমাত্র একটা লাইন না, এই হচ্ছে তার পুরো কথোপকথনের তো জায়গাটা। দেখুন শারমিন, তিনি যে কথাগুলো বলেছেন, তিনি তো রক্তপাত চাননি। হুম, একটা রাষ্ট্রনায়ক হিসেবে, এদেশের একজন রাজনৈতিক নেতা হিসেবে তার কাছে আপনি কি আশা করতে পারেন? তিনি কি বলবেন যে না, আরো বেশি রক্তপাত হোক, আরো বেশি মানুষ মারা যাক? হুম, হুম। না, কিন্তু এটা কি এভাবে তিনি মানুষ করবেন? মেরে থাকার কোনো মানে হয় না। মানে মানুষ মেরে থাকা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত। এভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না। এই লাইনটার ব্যাখ্যা কিরকম মনে হয় আপনার কাছে? দেখুন, এই যে আমাদের কথা কি সাখাওয়াত সাহেব বলেন নাই যে স্নাইপার রাইফেল ছিল? স্নাইপার রাইফেল কারা ছিল? পুলিশ তো এই স্নাইপার রাইফেল ব্যবহার করে না। হুম, তো এই স্নাইপার রাইফেল দিয়ে যে লাশের সংখ্যা বাড়ানো হলো, এই কাজগুলো কারা করেছিল? মেট্রোতে কারা আগুন দিয়েছে? পুলিশকে কারা হত্যা করেছে? হুম, হুম, এই যারা হত্যা করেছে, যারা থানার অস্ত্র লুট করেছে, তারা কিন্তু বলেছেন হুম। বিএনপি নেতৃত্ব, ব্রিগেডিয়ার সাখাওয়াত জামাতের বলেছেন নেতৃবৃন্দ। 7.62 এটা পুলিশের কাছে আছে, সাধারণ মানুষের কাছে থাকার কথা না। কিভাবে গেল তিনি সেই প্রশ্নটা করেছিলেন। না, সেটা তিনি বলেননি। তিনি দুইটা জায়গায়, একবার নয়। ২ বার তিনি বলেছেন, হ্যাঁ। অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের রাওয়া ক্লাবে সেখানেও কিন্তু তিনি বলেছেন, তাকে বলা হয়েছে যে এটা এই জোনে আপনি ঢুকবেন না। হুম, হ্যাঁ, তো এটা কারা উনাকে বলেছে? এটা তো উনি পরিষ্কার, উনাকে তো এই স্নাইপার রাইফেলের কথা বলার পরে কিন্তু তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। হুম। এটা নিশ্চয়ই আপনার মনে নিশ্চয়ই, আছে। হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, তো এটা তিনি কিন্তু খুব পরিষ্কার ভাবেই বলেছেন যে পুলিশের কাছে বা সরকারি এই বাহিনী, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে
এই স্নাইপার রাইফেল বা এই ক্যালিবারের গুলি থাকে না। তো না, এই জনাব গুলিগুলোতে তাদের আপনি মনে হয় একটু, আমি উনার কথা বারবার শুনেছি এবং উনি আমার অনুষ্ঠানে এসেও বলেছেন। তিনি আসলে এটা বলেন নাই যে পুলিশের খাতে তো থাকার কথা না। তিনি বলেছেন সাধারণ মানুষের কাছে এটা গেল কি করে সেই তদন্তটা তিনি করতে চেয়েছিলেন এবং সেটি মানে আপনি বললে আমি এখন খুঁজে বের করে আবার আপনাকে শোনানোর চেষ্টা করতে পারি। না, তো একই তো কথা, তিনি তো এটাই বলতে চেয়েছেন যে সাধারণ মানুষও হ্যাঁ। যদি হয়, এই কারা, এই আততায়ীরা কারা, হুম। এই আততায়ীটা কে? এই আততায়ী তো নিশ্চয়ই পুলিশ না, কারণ পুলিশের পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয়, বা পুলিশ এই কাজ করবে না। সেই সময়টায় যেভাবে বিটিভিতে আগুন দেয়া হলো, আপনি বলুন যে বিভিন্ন কারাগারে যেখানে জঙ্গিরা ছিল সেই জঙ্গিদেরকে কারাগার ভেঙে বের করা হলো, এগুলা কি আন্দোলনের অংশ? নির্দিষ্ট কারাগারগুলো যেখানে জঙ্গি সাজাপ্রাপ্ত জঙ্গিরা ছিল, বিচারাধীন জঙ্গিরা ছিল, সেই সমস্ত কারাগারে কেন আক্রমণ করা হলো? সেই কারাগারগুলোর ফটক কারা ভেঙে সেখান থেকে জঙ্গিদেরকে বের করে নিয়ে আসলো? তো এই যে আপনি বিহারিরা ঢাকায় কেন আসলো, রোহিঙ্গারা, বিহারিরা তো ছিলই, রোহিঙ্গারা কেন ঢাকায় আসলো, কারা নিয়ে এসেছিল? এই এই যে আন্দোলনটা, যদিও সেই সময়টা আমি পূর্বেই বলেছি যে কোটা বিরোধী বলা হয়েছিল, দুর্নীতির বিরুদ্ধে বলা হয়েছিল, বাক স্বাধীনতার কথা বলা হয়েছিল, বৈষম্যের কথা বলা হয়েছিল। আপনি দেখুন সেই সময় যে কথাগুলো বলা হয়েছিল তার একটাও কি আমরা পরবর্তী সময়ে দেখেছি যে সেই দিকে সেই আন্দোলনের শক্তি বা তারা সেই চাপ সৃষ্টি করছেন, সেটা অবৈধ ইউনিস হোক আর বিএনপি সরকার হোক, কারোর প্রতি তারা কি সেই দিকে গিয়েছেন? আজকে কি কোটা নেই? আজকে কি দুর্নীতি নেই? আজকে কি বৈষম্য নেই? সবই সবকিছুই তো মানে আছে, এই বহাল। সবই আছে। মানে আপনি বলছেন কারা ছিল, সেই কারা অদৃশ্য একটা শক্তি তো ছিলই, সেটা দেখা যায় নাই যে কারা আসলে সাধারণের মধ্য থেকে গোলাগুলি করছে। কিছু, কিছু জায়গায় যুবলীগ, কিছু ছাত্রলীগের নেতাকর্মীদের চেহারা এসেছে, তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু আরও কারা ছিল সেটি ওই সেই অদৃশ্য জায়গায় রয়ে গেছে। কিন্তু পুলিশকে তো না আসলে শারমিন, দেখা আমি গেছে। আপনার সঙ্গে একদম দ্বিমত পোষণ করছি। আপনি কোনোভাবেই এটা ছাত্রলীগ যুবলীগের কথা বলবেন না। যদি ছাত্রলীগ যুবলীগের কেউ করে থাকতো, হুম। কোন এজাহারে কি এসেছে স্নাইপার না, মানে রাইফেলটা প্রথম বা আলোতে এই গুলি করার গুলিগুলা? ছবি সহ এসেছে এবং তাদের মানে যুবলীগের একজনের ছবি সহ দেখা গেছে যে হেলমেট পরে তিনি গুলি এটা কি করছেন। স্নাইপার রাইফেল ছিল? না, স্নাইপার রাইফেল ছিল কিনা জানি না, তাকে গুলি না করা না হয়েছে। না, মানে প্রশ্নটা হচ্ছে, আগ্নেয়াস্ত্র। না প্রশ্ন, না না শারমিন, প্রশ্নটা হচ্ছে স্নাইপার রাইফেলের অন্য গুলি বা অন্য আগ্নেয়াস্ত্রের কথা বলছি না। অন্য আগ্নেয়াস্ত্র দিয়ে মারলেও তো আমরা মারতে পারে। আলোচনা করছি স্নাইপার রাইফেল দিয়ে কারা টার্গেট করে করে লাশগুলা ফেলে দিয়েছিল, কারা লাশের সংখ্যা বাড়িয়েছিল। হুম। সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই একটা সময় আমাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি সেটা খুঁজে বের না করি, অবশ্যই তাহলে সেই খুনিরা বা যারা এই ষড়যন্ত্রের সঙ্গে ছিল তারা আড়ালে চলে যাবে। এই আপনি খুঁজে আপনারা কি করে বের পরস্পরের করবেন? ধরেন দোষারোপের রাজনীতি। এইটুকু খুঁজে বের করা হয়েছে, যেমন যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে যে পুলিশ মারছে, সেরকম কিছু ভিডিও আছে। আ ছবি আছে, ভিডিও আছে। বা ওই যে আমি বললাম প্রথম আলোতে দেখা গেছে যে যুবলীগের একজন যুবলীগ নেতা তিনি গুলি করছেন। তারটা কিন্তু আপনারা যাদের কথা বলছেন সেটা আপনারা আসলে কিভাবে বের করবেন? আমরা তো বিভিন্ন ফুটেজ, এবং সেই সময় ফুটেজ তো সবার কাছেই আছে, সেই সময় সেই ফুটেজ গুলো আপনি দেখুন। সেই যে আপনার বলা হচ্ছে যে পুলিশের গুলিতে মারা গেল, শহীদ হলো, কিন্তু আসলে তার সে কি পুলিশের গুলিতে মারা গিয়েছে, না রাবার বুলেট তার গায়ে লেগেছে? তার গায়ে তো কোনো গুলির চিহ্ন ছিল না, কোনো রক্তের দাগ ছিল না। তার পরিবার বলেছে সেই সময়টায় যে তাকে দীর্ঘক্ষণ, সে যখন আহত হলো তাকে কয়েক ঘন্টা বাইরে কোথায় ছিল তার পরিবার জানে না, তারপরে তাকে হসপিটালে মুমূর্ষু অবস্থায় নেওয়া হলো, সে মারা গেল। তো এই যে অবস্থা বা এই পরিস্থিতিগুলো কারা তৈরি করেছিল? আমরা বায়বীয় ভাবে বা এই যে দোষারোপের বা নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা এক পক্ষ আরেক পক্ষের উপরে এই দোষগুলা দিচ্ছি। এই যে আজকে যে মানুষগুলো মারা গেল তাদের তো পরিবার আছে, তারা কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো পরিবারের অংশ, তারা তো আমাদেরই দেশের সন্তান। এতগুলো মানুষ মারা গেল, কেন মারা গেল, কারা এদেরকে হত্যা করলো? আমরা তো এই বিচারটা চাই। আমরা তো বলেছি যে এই সমস্ত হত্যাকাণ্ডে নিরপেক্ষ বিচার করতে হবে। এই বিচার করতে গিয়ে আপনি
আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে কিন্তু এই যুবলীগের যে উপর নিরপেক্ষ দায়। বিচারের জায়গায় আসলেই তো একটু প্রশ্ন জাগে যে ধরেন আবু সাইদ হত্যাকাণ্ড যখন দেখলাম পুলিশ গুলি করলো, কিন্তু যখন প্রথম এজাহারটা হলো সেখানে সেই পুলিশের কোনো নামই নাই, বিএনপি জামায়াতে তাদের নাম আছে। ফলে তখনই নিরপেক্ষ বিচার নিয়ে আসলে প্রশ্ন জাগে যে নিরপেক্ষ বিচার কি আসলে আপনারাও করতেন, যেখানে আপনাদের যেমন নিজেদেরই আবু সাইদের গায়ে তো পুলিশের কোনো গুলি ছিল না, রাবার বুলেট এটা তো ছিল। রাবার বুলেট হ্যাঁ। ছিল। রাবার বুলেট আর গুলি তো এক না। হুম। কিন্তু রাবার বুলেট, অতিরিক্ত রাবার বুলেট, মানে যাই হোক সেই আলোচনায় আজকে আর না যাই, সেই আলোচনা অনেক হয়েছে। এই আলোচনায় আজকের পুরো অনুষ্ঠানটা অন্য বিষয়ে সাজানো ছিল। যে তাহলে মানে শেখ হাসিনার ফেরা নিয়ে কথা বলতে চেষ্টা করছিলাম যে তার ফেরার ব্যাপারে সরকারের সাথে কি কোনো যোগাযোগ হচ্ছে? না, কোনো যোগাযোগ হচ্ছে না। ভারতের মানে ভারতকে জানানো হয়েছে অফিসিয়ালি যে শেখ হাসিনা দেখুন, ফিরতে চান। তারা তো পরিষ্কার বলেছেন যে তিনি তাদের এখানে একজন অতিথি হিসেবে আছেন। তার রাজনৈতিক সিদ্ধান্ত বা তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই জায়গায় তিনি স্বাধীন। সেই জায়গায় তাদেরকে জানানোর কোনো বিষয় নেই। তিনি যখন সেই কথাটা বলেছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে, তো সেটা তো সবাই জেনেছে। হুম। বাংলাদেশের সরকার যেভাবে জেনেছে, পৃথিবীর বিভিন্ন মানুষ জেনেছে, ভারতীয় কর্তৃপক্ষ তারাও নিশ্চয়ই সেটা জেনেছেন। না জানার তো কোনো কারণ নেই। মানে তারপরেও আনুষ্ঠানিকভাবে তো জানানো দরকার হয়। মানে একটা আনুষ্ঠানিকতা তো থাকে, রাষ্ট্রীয় কাজগুলো তো অনেক আনুষ্ঠানিকভাবেই হয়। দেখুন, বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসবেন। হ্যাঁ, তো এই জায়গায় তিনি ফিরবেন, তাকে কি কোনো শক্তি দেশে ফিরিয়ে দিবে বা ফিরিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করবে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগের উপরেই নির্ভর করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যতটা সংগঠিত হয়ে রাজপথে নেমে আসতে পারবেন, সংগঠিত হবেন, মানুষকে, এমনিতেই তো সাধারণ মানুষ আজকে বিক্ষুব্ধ। বিএনপি এবং ইউনূস বিগত 2 বছরে মানুষকে যেভাবে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে নিয়েছে, তা আমি মনে করি যে এই মুহূর্তে সাধারণ মানুষের যে সমর্থনটা রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, সেটার সঙ্গে যুগপৎ ভাবেই বঙ্গবন্ধু কন্যার ফিরে আসার প্রেক্ষাপটটা তৈরি করবেন জি। কিন্তু যেহেতু বা ভারতে তৈরি হচ্ছে। ভারতে আপাতত আশ্রয়ে আছেন, ভারতের আশ্রয়ে আছেন, ফলে ভারতের একটা ইনভলভমেন্ট তো নিশ্চয়ই থাকবে। মানে ভারতকে জানাতে হবে বা ভারত একটা পাঠানোর ব্যবস্থা করবে। কিছু না কিছু তো ভারতের সাথে করতে হবে। না, দেখুন, ভারত এই দায়িত্ব কেন নিবে? ভারত এই দায়িত্বটা কেন নিবে? এটা তো বাংলাদেশের যে বিষয়টা, বাংলাদেশের বিষয়, আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী তিনি ফিরে আসবেন। তিনি ফিরে এসে বলেছেন যে আমি আইনানুগভাবে মোকাবেলা করতে চাই। আমাকে কারাগারে দাও, আমাকে ফাঁসি দাও, আমি এদেশে আমি ফিরে আসতে চাই, এটা আমার দেশ। তো এটা আমি মনে করি না এখানে ভারতকে জানাতেই হবে বা ভারত কোনো সহযোগিতা করবে, সেই প্রত্যাশা আওয়ামী লীগ করে না। আচ্ছা, এবং আমি তার মানে মনে করি যদি সামারি করি বঙ্গবন্ধু, যে সরকারের সাথেও যোগাযোগ হয়নি এই বিষয়ে, ভারতের সাথেও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো যোগাযোগ বা কথাবার্তা হয়নি। না, কথা হয়নি। এবং তিনি যে ফিরে আসার বিষয়টা তিনি মিডিয়ায় বলেছেন, নিশ্চয়ই তারা সেখান থেকে শুনেছেন এবং তারা যদি মনে করেন, তারা হয়তো পরবর্তীতে ওনার সঙ্গে আলোচনা করেছেন, এই বিষয়ে করতে পারেন। কিন্তু তিনি তার যে অভিপ্রায়টা তিনি সেটা ব্যক্ত করেছেন। আচ্ছা। আর ওই যে সেই প্রশ্নটা যেটি করছিলাম যে যুক্তরাষ্ট্রর ভূমিকা কি? কারণ তারা তো সরকার পতনে ভূমিকা রেখেছে বলে আপনারা বলছেন। তারা না চাইলে এখন আপনারা ফিরতে পারবেন? দেখুন, অনেক সময় তো অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়। তারা হয়তো ইউনুসকে দিয়ে যে চিন্তা ভাবনা করেছিলেন, বা অনেকেরই ইউনুস সম্পর্কে উচ্চ একটা ধারণা ছিল, ইউনুস যদি এইভাবে ক্ষমতায় না আসতো, ইউনুসের অবস্থানটা যে জায়গায় থাকতো, ইউনুস আসার পরে সে যে একটা কত বড় হিপোক্রেট, সেটা দেশদ্রোহী, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। এবং সে যে একটা ভণ্ড, এটা লুবি মানুষ। সে রাষ্ট্র ক্ষমতায় এসে কনফ্লিক্ট অফ চেয়ার, সে এই যে পাওয়ারে এসে আদম ব্যাপারী থেকে নিয়ে কতগুলো লাইসেন্স সে নিয়েছে, পাশাপাশি যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো নিয়েছে, হামের টিকা দিতে না পারার কারণে আজকে প্রায় 700 থেকে 800 শিশু মৃত্যুবরণ করলো। এই দায়টা কে নিবে? এই যে আপনি অনেক ফুটেজের কথা বললেন, এই ইউনুসের, সে শান্তিতে নাকি বিশ্ব নোবেল পেয়েছিল। সে কি বলেছে? মবকে কিভাবে উস্কে দিয়েছে যে আপনার গ্রামে, আপনি এসে এখানে বলছেন আপনার গ্রামেও তো তারা আছে। দেখেছি। তার মানেটা কি?
তার মতো একটা বয়স্ক মানুষ এইভাবে উস্কানি দিতে পারে, বা সে যে এত লোভী, এটা কি কেউ ধারণা করতে পারতেন? জি, তো দেখুন, এই বক্তব্যটা শুনেছি আমি। ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে বলছেন সেটা আমি শুনেছি। কিন্তু ধরেন আমরা সম্প্রতি ওবায়দুল কাদেরকে যেটা শুনলাম যে ভায়োলেন্সের জবাবে ভায়োলেন্স করতে হবে, রক্তের বদলে রক্ত শপথ নিচ্ছেন। যে চোখের পানি অনেক ফেলেছি, এখন শপথ নিচ্ছি যে ভায়োলেন্সের বদলে, এটা একটা ভার্চুয়াল বৈঠকেই বা ভার্চুয়াল সভাতেই তিনি বলেছেন। আ এটি আসলে কি এটা আসলে কিরকম বার্তা? বা দেখুন, আমি বা সেটা শুনিনি, সাবেক যেহেতু আমি প্রধানমন্ত্রীও শুনিনি, বলেছেন আমি যে দেখে নেবার ব্যাপারটা। আমি যেটা শুনিনি, আমি সেই বিষয়ে মন্তব্য করতে পারবো না। কিন্তু ইউনিসের বিষয়টা তো তিনি মিডিয়ার সামনে যেভাবে প্রকাশ্যে বলেছেন, এবং সেই সময় বৈধভাবে তো নয়, অবৈধভাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেই জায়গা থেকে তিনি যেভাবে বলেছেন, হুম। এটার সঙ্গে অন্য বিষয়ের আমি মনে করি এই মুহূর্তে তুলনা করে সেই বিষয়টাকে খাটো করার কোনো না, সুযোগ খাটো নেই। করার কিছু নাই। ওটাও তিনি বলেছেন, সেটা যেমন শুনেছি, ওবায়দুল কাদেরও বলেছেন সেটাও শুনেছি। মানে তার না, এই সেটা কি কোনো অ্যাপ্রোচটাকে মিডিয়া এসেছে? ভার্চুয়াল মিট আমি কিন্তু শুনি নাই, আপনাদের বক্তব্য তো এখন আমি শুনি নাই। গণমাধ্যমের মেইনস্ট্রিমে ওভাবে আসে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। আমি সেটা শুনি নাই, আচ্ছা। আমি শুনি নাই সেটা। আচ্ছা, আমি আপনাকে শোনাতে পারি। কদিন আগেও আরেকজন আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টকে শোনাচ্ছিলাম। কিন্তু মানে তিনি বক্তব্যটা এটাই দিয়েছেন যে ভায়োলেন্স এর বদলে ভায়োলেন্স, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত। এখন এই শপথ নিচ্ছে আওয়ামী লীগ। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে তিনি এটি বলেছেন। আচ্ছা শারমিন, আপনি দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। বিএনপি জামাতের কোন নেতার ঘরে সেই নেতাকে না পেয়ে তার স্ত্রী কন্যাকে র্যাপ করেছে, এই ধরনের একটা দৃষ্টান্ত আছে? মুখেরও আওয়ামী লীগ, গণমাধ্যমে তো আসে। হ্যাঁ মানে গণমাধ্যমে তো ঠিক এইরকম খবর দেখেছি বলে মনে হ্যাঁ, হয়। কিন্তু এখন এখন এগুলা হচ্ছে বাংলাদেশে। এখনো গণমাধ্যমে আপনার আসছে না। বিএনপি জামাত 15, এখন তো মবের রাজত্বে আছে গণমাধ্যম, এটা তো আমার চেয়ে আপনি ভালো জানেন, না জানেন না? না, মানে না, গণমাধ্যম এটা কখনো জানেন না স্বাধীন আপনি। ছিল বলে আসলে জানি না। কখনোই কি না, আপনি এখন শুধু অন্যটা, এখন কি হচ্ছে সেটা বলেন। মানে এখন মব, স্বাধীন কি আছে? হ্যাঁ, মব তো দেখেছি। এটা তো অস্বীকার করা যায় না। মব, কোন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া মব করে দখল হয়েছিল গত 15 বছরে আওয়ামী লীগের সময়? কিন্তু বন্ধ হয়েছে। একটা দৃষ্টান্ত আছে? একটা, প্রথম আলো এত কিছু করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রথম আলো কি কখনো জ্বালিয়ে দেওয়া হয়েছে? হুমকি দেওয়া হয়েছিল যে তোমাদের সামনে সিন্নি করা হবে, গরু জবাই করা হবে? এই ধরনের হুমকি ডেইলি স্টার, প্রথম আলো পেয়েছিল? মাহফুজা নাম কয়েকদিন আগেও তো এই আপনার মতিউর রহমান বললেন যে আওয়ামী লীগের পতনের জন্য তারা সব করেছেন। তো পতনের জন্য সব করেছেন, সেটা ঠিক, আওয়ামী লীগের পতন হয়েছে, প্রথম আলো জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা, মাফ করেছে? এই জঙ্গি মৌলবাদীরা কাউকে ক্ষমা করবে না, তারা একজন একজন করে ধরবে। কিন্তু তারা আপনাদের এদেশের অ্যাপ্রোচটা কি হবে? ধরুন আপনারা ফিরে গেলেন দেশে। সেটা কি আসলে ওবায়দুল কাদের যেভাবে বলছেন বা সাবেক প্রধানমন্ত্রী যেভাবে দেখে নেবার কথা বলছেন, এরকম একটা অ্যাপ্রোচ হবে যে যারা এরকম করছে তাদেরকে দেখে নেওয়া হবে, তাদেরকে চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, এরকম আপনাদের অ্যাপ্রোচ হবে? আপনাদের অ্যাপ্রোচটা দেখুন, কি হবে? আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগে এদেশের সবচেয়ে বড় জনসমর্থিত দল। আওয়ামী লীগ কোনো সহিংসতা বা প্রতিহিংসাকে ধারণ করে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। তবে যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন, সেটা প্রশাসনের হোক বা রাজনৈতিক নেতাকর্মী হোক, আমরা নিশ্চয়ই আইনানুগভাবে এই বিষয়টা মোকাবেলা করব। কারণ আপনি আমাকে হত্যা করবেন, ধর্ষণ করবেন, চোখ তুলে ফেলবেন, আমার গোয়ালঘরের সব গরু পুড়িয়ে মারবেন, আমার পুকুরের সব মাছ বিষ দিয়ে মেরে ফেলবেন, আমার ফসলের ধান কেটে নিবেন, আমাকে না পেয়ে আমার সন্তানকে জেলে দিয়ে দিবেন, আর আমরা আপনার জন্য মোনাজাত করব? জি, নিশ্চয়ই সেটা হবে না। জি। আমরা আইনানুগ ভাবে মোকাবেলা করব, আইন নিজেদের হাতে তুলে নিব না। মানে তারাও সেটি বলছেন যে আইনের নামে তাদেরকে বছরের পর বছর তাদেরকে মামলায় হয়রানি করে তারা ধান খেতে থাকতেন। মানে বিএনপি কর্মীদের এটা বক্তব্য। তখনও বলতেন মানে কোন আপনার না, বিএনপির কর্মীদের কথা বলছেন, কার কথা বলছেন? তারা ব্যবসা বাণিজ্য করেনি? আপনি এই যে প্রতিমন্ত্রী, যিনি তার পরিবারের 4 জনের নামে ইউনিয়নের নাম করেছেন, 4টি ইউনিয়নের, বাংলাদেশে একটা জমিদারি শুরু হয়েছে, তিনি তার তার গত 15 বছরের ইনকাম ট্যাক্সের ফাইল দেখেন, তিনি কত কোটি টাকার কাজ করেছেন, কত শত কোটি বা হাজার কোটি টাকার কাজ করেছেন। এই ধরনের নজির বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আছে। আওয়ামী লীগ
কিন্তু এই যে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির ছিল। প্রত্যেকটা একদম বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একদম তৃণমূল কর্মীর নামে পর্যন্ত মামলা, এটি এটি কি মানে হামলা একটা এক রকমের হয়রানি না, নাকি সব আসলে আইনানুগ হ্যাঁ, প্রক্রিয়া হয়েছে? মামলা থাকতেই পারে, মামলা পুলিশ করেছে, মামলা ছিল, কিন্তু মামলা থাকা আর আপনি ঘরে গিয়ে ধর্ষণ করা, হত্যা করা, এটা কি এক? হুম, না নিশ্চয়ই না। তাইলে আপনি মা এবং সন্তান একই হাত করায়, বাবা এবং সন্তান একই হাত করায় দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগের গত 15 বছরে এই ধরনের দৃষ্টান্ত আছে? হুম, নিশ্চয়ই নেই। জি। এখন সমস্যা তো ওইখানে যে গণমাধ্যম তো আসলে কথা বলে না সবসময়, বা শাসকের কথাই বলে বেশিরভাগ সময়। আমি নিজেও গণমাধ্যমে কাজ করেছি। অবশ্য আমার যে জায়গাটা ছিল সেখানে ঠিক রিপোর্টিং লেভেলে বা মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ ছিল না। ফলে আ তবে এতটুকু বলতে পারি যে গণমাধ্যম স্বাধীনভাবে তখনও কাজ করেনি, এখনো কাজ করছে না, আগেও কাজ করেনি। আ এটা একটু বলবেন যে আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে মার্কিন ভূমিকার কথা। আপনারা কি কোনো লবিং, মানে ধরেন ক্ষমতায় আপনারা যখন শাসনভারে ছিলেন বা দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখন আমরা দেখতাম বিএনপি নানান রকম লবিং করত। আপনারাও ডিপ্লোম্যাটদেরকে পাশে পাবার জন্য নানান রকম বৈঠক বা এমনকি ওই যে ৪ই আগস্টের যেই কথোপকথনটা বলছিলাম, ওই ডিপ্লোম্যাটদের সাথে মিটিং প্রসঙ্গেই কথা হচ্ছিল শেখ হাসিনার সাথে ডক্টর হাসান মাহমুদের। এখন আসলে লবিংটা কিরকম হচ্ছে? আন্তর্জাতিক লবিং বা কে করছে আপনাদের পক্ষে দেখুন, আন্তর্জাতিক লবিং? এই যে দেশে সহিংসতা হচ্ছে, গণতন্ত্র নেই, মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই বিষয়গুলো তো স্বীকৃত। হুম, গণমাধ্যমে আসলো কি আসলো না, এই ঘটনাগুলো তো ঘটছে। আপনি গণমাধ্যমে বা এই যে গ্লোবাল ভিলেজে আমরা আছি, আপনি কতটা সংবাদকে চেপে যেতে পারবেন? এবং বাংলাদেশে জঙ্গিদের যে উত্থান হুম, দিনে দিনে বাড়ছে, যেভাবে তারা সেই হিজবুত তাহরির অন্যান্য বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত পৃথিবীব্যাপী জঙ্গি সংগঠনগুলো, এখানে পাকিস্তানের লোকজন হরহামেশা আসছে, আফগানিস্তান থেকে আসছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের একটা অভয়ারণ্যে বাংলাদেশ আজকে পরিণত হয়েছে। তো এখানে বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা এবং বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, এই জায়গায় যদি এই সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে বসতে পারে, এটা তো একটি আরেকটি অ্যাটম বোমা হবে। এই বিষয়টা নিশ্চয়ই পশ্চিমারা বা যারা ইউনুসকে ক্ষমতায় এনেছিল, তারা এখন টের পাচ্ছে যে তারা আওয়ামী লীগকে শিক্ষা দিতে গিয়ে বা এদেশের তেল গ্যাস, এদেশের ব্যবসা বাণিজ্য, এদেরকে কলোনি করতে গিয়ে তারা যা করেছেন, এখন তার পরিবর্তে যেটা হচ্ছে সেটা তাদের দিকেই কিন্তু উল্টোভাবে হয়ে যাবে। হুম। মানে এই বিষয়টার জন্য কি, এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের পক্ষ থেকে কি কোনো লবিং আছে? ধরেন এই মাসের শেষের দিকেই আসবেন সার্জিও গোর, মার্কিন বিশেষ দূত, তিনি আসবেন, দক্ষিণ এশিয়া বিষয়ক। তিনি আসবেন। মানে সবসময় আমরা দেখেছি যে বিএনপি আওয়ামী লীগ সাথে নিজেরা কথা বলে না। একজন তৃতীয় ব্যক্তি, সেদিন আমার অনুষ্ঠানে বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা তিনি বলছিলেন যে আওয়ামী লীগ বিএনপি সবসময় কথা বলে না, মুখোমুখি হয় না। তৃতীয় কোনো ব্যক্তি, বিদেশিরা এসে তাদের মধ্যে কথোপকথন হয়। মানে এরকম কি কোনো কথোপকথন সার্জিও গোরের কাছ থেকে আসবে কিনা, আপনাদের কোনো পক্ষ থেকে কোনো লবিং ছিল কিনা, সেটি একটু জানতে চাইছিলাম। দেখুন, আমাদের পক্ষ থেকে লবিং বলতে কি, আমরা পৃথিবীব্যাপী বিভিন্ন মানবাধিকার সংস্থা বা এগুলো নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন দেশের এমপি বা সিনেটর যারা আছেন, আমরা তাদের কাছে এই তথ্য উপাত্তগুলো নিয়মিতই আমরা দিচ্ছি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি, তাদেরকে বাংলাদেশের এই প্রেক্ষাপট বা এই যে জঙ্গিদের উত্থান এবং এই যে রাজনীতির নামে যে সহিংসতাগুলো, হুম, সেগুলো আমরা তথ্য প্রমাণ দিচ্ছি আচ্ছা। মানে এটা এবং হচ্ছে আমরা আপনাদের মনে করি অবস্থান। কিন্তু যেখানে মানে বিশেষ করে আওয়ামী লীগের নেতারা একদম সভাপতি থেকে শুরু করে বেশিরভাগ নেতারাই আছেন, ভারতের কথা বলছি। আম ভারতের সাথে যেটা দেখেছিলাম যে এই যে ধরেন প্রধানমন্ত্রীর চীন সফর, তারেক রহমানের চীন সফরের আগে দেখলাম যে খুব পুশিন হলো। তারপরে ডাক্তার জাহেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকে এয়ারপোর্টে হয়রানি করা হলো, হেনস্থা করা হলো। মানে এরকম একটা অ্যাপ্রোচ, যেগুলো আসলে সবগুলোকে নেতিবাচকভাবে দেখার যথেষ্ট সুযোগ আছে। একটা নেতিবাচক অ্যাপ্রোচ দেখা যাচ্ছিল সরকারের প্রতি। কিন্তু চীন সফর শেষ হতেই বা চীন সফরের মধ্যেই ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করে দেওয়া বা পুশিনটাও থমকে গেল চীন সফরের পরপর। তারপরে গত 15 জুলাই প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এ কে এম শামসুল ইসলাম, তিনি সাক্ষাৎ করেছেন অজিত দোভালের সাথে। আবার
আহ, খোদ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সামিটে আমন্ত্রণও জানিয়েছেন এর মধ্যে, এবং এটাকে ভারতীয় সাংবাদিক সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী তিনি বলছেন রেয়ার জেস্টার বা বিরল একটা উদ্যোগ হিসেবে তিনি আখ্যায়িত করছেন। মানে ভারত খুব এই সরকারের সাথে ভারতের পক্ষ থেকে একটা তৎপরতা মনে হচ্ছে, সম্পর্ক উন্নয়নের তৎপরতা, এটি আপনাদের জন্য কেমন? দেখুন, ভারত আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। তাদের নিরাপত্তা, তাদের রাজনীতির কারণে তারা কোনটা সিদ্ধান্ত নিবে সেটা একান্তই তাদের বিষয়। এখন নিকট প্রতিবেশী হিসেবে তারা যোগাযোগ রাখতেই পারে, তাদের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের অবশ্যই চেষ্টা থাকবে। আজকে ইউনিসের জমানায় আমরা দেখেছি, শিখেছি, শুনেছি যে ভারত আমাদেরকে ডিউ আনডিউ কতগুলো ধরনের সুযোগ সুবিধা দিত, যাতে করে আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের মানুষ উপকৃত হতেন। কিন্তু আমরা যখন ভারতের পতাকা, ভারতের ভিসা সেন্টার আক্রমণ করলাম, আবার তারা যখন ভিসা বন্ধ করে দিল, তারপরে আমাদের হাউতাস, আমাদের গণমাধ্যমের কথা বললেন না, নিউ মার্কেটের আশেপাশের অনেক হোটেলের ছবি, দোকানের ছবি, মার্কেটের ছবি দেখালো যে মানুষজন নেই। তো ভারত কি শুধু আপনার উপরে নির্ভর করে আছে? ভারতের 140 কোটি মানুষের মার্কেট। হ্যাঁ, আবার যখন ভিসা খুলে দেওয়া হলো, একসঙ্গে 1.5 লাখের বেশি মানুষ একদিনেই আবেদন করলেন। তো এখন ভারতের সঙ্গে আমাদের বিভিন্নভাবে পারস্পরিক সম্পর্কটা আছে। এই সম্পর্ক দুই দেশের, দুই সরকারের জন্যই উপকারে আসে। আপনি আধিপত্যবাদ বা বিভিন্নভাবে সেই সম্পর্ক নষ্ট করবেন, আবার ভারতের কাছ থেকে সমর্থনও চাইবেন, সেটা যেমন দ্বিচারিতা, তেমনি ভারত তার নিজের স্বার্থে তারা যে সিদ্ধান্ত নিবে সেটা একান্তই তাদের নিজস্ব বিষয়। হুম, মানে কিন্তু তাহলে এখন আপনাদের পাশে আসলে কে আছে? মানে এটা আপনি বলছেন তাদের নিজস্ব বিষয়, সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন চাইতেই পারে। মানে যেটি লক্ষণ পরবর্তীতে অন্তত দেখা যাচ্ছে পরের অংশে। আ আপনাদের পক্ষে তাহলে কে আছে? ধরেন সেই ওবায়দুল কাদেরের আপনারা ক্ষমতায় থাকতে যদি মানে সেই ডায়ালগটা মনে করি যে তিনি বলেছিলেন দিল্লি আছে, আমরা আছি, আমরা আছি, দিল্লি আছে। মানে দিল্লি আপনাদের সাথে আছে, সেটি একটি বড় শক্তির জায়গা। তলে, তলে সব ঠিক হয়ে গেছে বলে তিনি বলেছিলেন। ওই সেই ট্রাম্পের সাথে বাইডেনের সাথে সেলফির প্রসঙ্গ তুলে তিনি বলছিলেন। মানে এই যে তলে, তলে ঠিক হয়ে যাওয়া বা আছে, এ পাশে আছে, সে পাশে আছে। এখন আপনাদের পাশে ঠিক কে আছে? দেখুন, আমরা মনে করি আমাদের পাশে আমাদের দেশের জনগণ আছে। এটা তো সবসময় ছিল। এটাই তারপরে তো আমাদের দিল্লি থাকা লাগতো বা তলে, তলে ঠিক হতে হতো। এখন কারা আছে ওই জায়গাটাতে? জনগণ তো আছেই তারপরে। এখন এটা হলো, শুনেন, একটা রাষ্ট্র বা বিভিন্ন সরকার, তারা তাদের এই পৃথিবীতে আজকে কোনো রাষ্ট্র কি তার নিজের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে? সেটা বাণিজ্য হোক আর যুদ্ধ হোক, প্রত্যেকটার পেছনে থাকে তো, অর্থনৈতিক করে তো। কারণ থাকে, হ্যাঁ, নিরাপত্তার কারণ থাকে। নিজের স্বার্থে করে, নিরাপত্তা এবং করে তো। অর্থ মানে সরকার দলীয় মানুষজন নিজেদের স্বার্থে সম্পর্ক মানে করে তো। করে না তা তো না। একটু আগেই বলছিলেন মার্কিন বাণিজ্য চুক্তির কথা। করে তো। কি, মানে মানে কিভাবে করে? করে তো তাদের আপনাদের স্বার্থ বিরুদ্ধে ছাড়া করেছে? মানে দেশের স্বার্থে আপনি বলছিলেন, সেটি মানে দেশের স্বার্থের বাইরেও তো সরকার ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতায় যাবার জন্য অনেক সেটা রকম চুক্তি, সমঝোতা অনেক কিছু করে তো। সেটা পাপেটরা করে, ইউনিস্টদের মতো গাদ্দাররা করে। হ্যাঁ, তো এরা করতেই পারে। এদের কাছে কি আপনি খুব দেশপ্রেম আশা করেন? না, আপনাদের আপনাদের বিরুদ্ধে আদানির সাথে চুক্তি করা, এরকম চুক্তি তো আছে যে ভারতকে বিশেষ খুশি করবার জন্য। আদানির সঙ্গে চুক্তি বাতিল করেন না কেন? আদানির কাছ থেকে চুক্তি বিদ্যুৎ বাতিল করা নিচ্ছেন তো কেন? সহজ না, সেটি বিশ্লেষকরা বলেন। তাদের কাছ থেকে শুনে এতটুকু জানি যে একবার যে চুক্তি হয়ে যায়, এমনকি মার্কিন চুক্তি হয়তো আপনারা যদি কোনোবার আসতে পারেন, সেটি আপনাদের জন্যও বাতিল করা খুব কঠিন হয়ে যাবে। সেটিই তিনি বলছিলেন। বিশ্লেষকরা। আপনি দেখুন, এই যে কুইক রেন্টাল গুলো নিয়ে অনেক কথা হলো, মানুষ বিদ্যুৎ পাচ্ছিল, আজকে কুইক রেন্টালের বিরুদ্ধে অনেক কথা বললেন, পদ্মা সেতুর বিরুদ্ধে কথা বললেন। সেই পদ্মা সেতু কিন্তু আপনাকে ব্যবহার করতে হচ্ছে। মেট্রো রেল সেই সময়টা বলেছিলেন অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে, সেই সময়ের তুলনায় এখন যে প্রকল্প নিচ্ছেন কত গুণ বেশি খরচ হচ্ছে। আওয়ামী লীগের সময় বিভিন্ন রাস্তা, সড়কের যে প্রকল্পগুলো ছিল তার চেয়ে বেশি এখন হচ্ছে। তা এখন কি হচ্ছে? আপনি সুইস ব্যাংকে 2024-এর অগাস্টের পরে 141%
অর্থ বেশি জমা পড়েছে আগের তুলনায়, এই তাহলে কি অর্থটা আপনার কে নিয়ে সামারিটা নেবে? এরকম যে তখন খারাপ হয়েছে, এখন আরো বেশি খারাপ হচ্ছে? হ্যাঁ, হতে পারে, হতে পারে। জি। এখন এখন তার চেয়ে কত গুণ বেশি খারাপ হচ্ছে। আপনি যদি তুলনাই সবগুলা করেন, তাহলে এই তুলনাটা করেন। আচ্ছা। মানে আপনার আপনার অবস্থানটা স্পষ্ট। আর শেষ প্রসঙ্গ, তাহলে ডিসেম্বরে কি আপনি সহ আপনার আরো যারা নেতাকর্মী আছে সবাই একসাথেই আসবেন? মানে সেই আপনাদের পরিকল্পনা? হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে আসতে চাই। আচ্ছা। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনে